তানিয়া আর নূর ছেলেটার পিছে পিছে যাচ্ছে। ছেলেটা ওদের ক্যাম্পাসের পিছন সাইডে নিয়ে যাচ্ছে। এদিকে লোকজন তেমন নেই বললেই চলে। এটা দেখে নূরের ভয় আরো বাড়তে শুরু করলো। তানির হাত শক্ত করে ধরে আস্তে করে বলল, এমন নির্জন জায়গায় কেন ডেকেছে? কোনো খারাপ কিছু করবে না তো? আমার ভীষণ ভয় করছে। তানি আশ্বস্ত করে বলল, আরে না, উনি তেমন লোক না, তুই অযথাই চিন্তা করছিস। আমি আছি তো তোর সাথে, মনে সাহস রাখ। আর একটু এগিয়ে যেতেই ওরা দেখলো আবির আর তাসির ক্যাম্পাসের ভবনের সাথে দাঁড়িয়ে আছে। ওরা তিনজন ওদের কাছে এসে দাঁড়ালো। আবির তানির উদ্দেশ্যে বলল, হাই কিউটি, কেমন আছো? আমি ভালো আছি, আপনি? আবির মুচকি এসে বলল, আমি কুল। তারপর নূরকে উদ্দেশ্য করে বলল, তুমি নূর তাই না? নূর মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। আদিত্য তোমার জন্য ওয়েট করছে, যাও ওই যে ওই বেঞ্চটাতে বসে আছে। আবির হাত দিয়ে ইশারা করে দেখালো। নূর ওদিকে তাকিয়ে মাথা ঝাঁকালো। তারপর তানির হাত ধরে এগোতে লাগলেই আবির তানিকে থামিয়ে দিয়ে বলে উঠল, আরে আরে, তুমি কোথায় যাচ্ছ? আদিত্য নূরের সাথে কথা বলবে, তুমি যে কি করবে, তুমি এখানেই থাকো। নূর অসহায় চোখে তানির দিকে তাকালো। তানি আবিরকে বলল, আসলে ও একা ভয় পাচ্ছে, আমি একটু সাথে যাই প্লিজ। তাসির এতক্ষণে নূরের উদ্দেশ্যে বলে উঠল, ভয়ের কিছু নেই। আদিত্য রাগী হলেও খারাপ ছেলে না, মেয়েদের যথেষ্ট সম্মান করে, তাই একদম নিশ্চিত হয়ে যেতে পারো তুমি। তানিও নূরকে চোখের ইশারায় আশ্বস্ত করে যেতে বলল। অগত্যা নূর একাই সামনে এগুলো। এদিকটায় কোনো লোকজন নেই, একদম নির্জন পরিবেশ। চারিদিকে নানা ধরনের গাছগাছালি, পায়ের নিচে শুকনো পাতার প্রস্তর পড়ে আছে। নূর আরেকটু এগিয়ে যেতেই দেখলো সামনে বিশাল একটা কৃষ্ণচূড়া গাছের নিচে বেঞ্চের ওপর বসে আছে আদিত্য। মুখ দেখা যাচ্ছে না, শুধু পিঠের অংশ দেখা যাচ্ছে। নূর দুরু দুরু বুকে কাঁপা কাঁপা পায়ে এগিয়ে গেল। নূর চলে যেতেই তানি আবিরকে জিজ্ঞেস করলো, আচ্ছা এদিকে কোনো লোকজন নেই কেন? আদিত্য মুচকি হেসে বলল, এইদিকে জনসাধারণের আসা নিষেধ, শুধু ভিআইপিরাই আসতে পারবে। কেন নিষেধ কেন? ক্যাম্পাস যেহেতু সবারই সমান অধিকার থাকা উচিত। আবির মাথা নাড়িয়ে হেসে বলল, ম্যাডাম, এখানে সবাইকে আসার সুযোগ দিলে এই জায়গাটা আর এমন সুন্দর থাকবে না, চিড়িয়াখানা বানিয়ে ফেলবে। আর ছেলেমেয়েদের জন্য এটা হয়ে উঠবে বোটানিক্যাল গার্ডেন। এখানে এসে সবাই নোংরামি শুরু করে দিবে, বুঝতে পেরেছেন মিস অধিকার মন্ত্রী? তানি একটু হেসে দিল। আবিরও মুচকি হেসে বলল, তোমার হাসিটাও কিউট, একদম তোমার মতো। তানি লজ্জা পেয়ে গেল। তারপর কথা ঘুরানোর জন্য বলল, আচ্ছা আপনারা দুজন এখানে দাঁড়িয়ে আছেন কেন? হঠাৎ করে কেউ যাতে না চলে আসতে পারে, তাই দাঁড়িয়ে আছি। আদিত্য চায় না কেউ ওদের একসাথে দেখুন। মানুষ দেখলে শুধু শুধু নানান ধরনের গুজব ছড়াবে, তাই আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমাদের দেখলে এদিকে কেউ আসবে না। তানি আবিরের কথা শুনে মনে মনে স্বস্তি পেল। যাক, তাহলে নূরকে নিয়ে আর তেমন ভয় নেই। নূর বেঞ্চের পাশে এসে দাঁড়াতেই আদিত্য মাথা তুলে নূরের দিকে তাকালো। নূর মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আদিত্য কিছুক্ষণ মুগ্ধ হয়ে চেয়ে রইল। আদিত্য ভেবে পায় না কি আছে এই মেয়েটার মাঝে, যা এই সাদমান শাওরিয়ার আদিত্যর মাথা হ্যাং করে দিয়েছে। কিছুক্ষণ পর আদিত্য নিজেকে সামলে নিয়ে নূরের দিক থেকে চোখ সরিয়ে সামনে তাকিয়ে বলে ওঠে, দাঁড়িয়ে আছো কেন, বসো। নূর কাঁপা গলায় আস্তে করে বলে, না না, আমি ঠিক আছি, আপনি বলুন কি বলবেন। বসতে বলেছি, বসো। আমি কথা রিপিট করা পছন্দ করি না। আদিত্যর এমন গম্ভীর কণ্ঠের কথা শুনে নূর সাথে সাথে বসে পড়ে। যেহেতু আদিত্য বেঞ্চের মাঝখানে বসে আছে, তাই নূর চেয়েও বেশি একটা দূরে বসতে পারে না। তারপর বেঞ্চের একদম কিনারা ঘেঁষে এমনভাবে বসে যে একটু নড়লেই ধাপাস করে পড়ে যাবে। নূর কোনো রকম নড়াচড়া না করে একদম রোবটের মতো বসে থাকে, যেন ওর মাথায় কেউ পিস্তল ঠেকিয়ে বলছে যে নড়লেই গুলি করে দিব। নূরের কাণ্ড দেখে আদিত্য নিজের মাথাটা অন্যদিকে ঘুরিয়ে ঠোঁট কামড়ে মুচকি হাসছে। তারপর আবার মুখটা গম্ভীর করে নূরের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে, এভাবে বসেছো কেন? দেখে তো মনে হচ্ছে দুজনের মাঝে ভারত বাংলাদেশের বর্ডার। ঠিক করে বসো। নূর আমতা আমতা করে বলল, না না, আমি ঠিক আছি, কোনো সমস্যা নেই। তোমাকে তো দেখছি সব কথাই দুবার বলতে হয়, একবারে কথা কানে যায় না। বললাম না ঠিক করে বসো। তানি বেচারি আবার ভয় পেয়ে আদিত্যের আরেকটু কাছে যে ঠিক হয়ে বসে। নূর কাছে এসে বসতেই আদিত্যের নাকে মিষ্টি একটা ঘ্রাণ এসে লাগলো, একদম বেলি ফুলের মতো ঘ্রাণ। আদিত্য চোখ বন্ধ করে কতক্ষণ ঘ্রাণ উপভোগ করতে থাকলো। আদিত্য যেন আবার হারাতে শুরু করলো এক অজানা নেশায়। ওর মস্তিষ্ক যেন বন্ধ হয়ে যাচ্ছে। বলুন কি শাস্তি দিবেন? ভয়ে ভয়ে বলল নূর। হঠাৎ নূরের কথায় আদিত্যের ধ্যান ভাঙলো। ও অপ্রস্তুত হয়ে বলল, হ্যাঁ শাস্তি, হ্যাঁ, তোমাকে তো শাস্তি দিতেই হবে। আদিত্যের ঘোর এখনো পুরোপুরি কাটেনি। আদিত্য ঘোরের মাঝে বলে ফেললো, তোমার শাস্তি হলো? নূরের দম বন্ধ করা অবস্থা, না জানি কি শাস্তি দেয়। তোমার শাস্তি হলো তুমি রোজ আমাকে একটা করে চুমু দিবে। নূর 820 ভোল্টের একটা ঝটকা খেলো।
নিজের কানকেই যেন বিশ্বাস হচ্ছে না। উনি কি পাগল হয়ে গেল নাকি? কি বলছে এসব? আদিত্য যখন বুঝতে পারলো কি বলে ফেলেছে, ও নিজের কথায় নিজেই চরম অবাক হয়ে গেল। সাথে সাথে মাথাটা অন্যদিকে ঘুরিয়ে চোখ বন্ধ করে মনে মনে বলল, হোয়াট হ্যাভ ইউ গন ম্যাড আদি? কি বলছিস এসব? আমি তো ওকে শাস্তি দিতে এসেছিলাম, তাহলে এটা কি বললাম? যার এক ইশারায় মেয়েরা বেড়ে চলে আসবে, সেই আমি কি না একটা মেয়ের কাছে বেহায়ার মতো চুমু চাচ্ছি? এতটা নির্লজ্জ কবে থেকে হয়ে গেলাম আমি? মাথাটা সত্যিই গেছে আমার। সব এই মেয়েটার দোষ। মেয়েটার সামনে আসলেই আমার সব এলোমেলো হয়ে যায়। আবিরের ভাষায় যাকে বলে কেমিক্যাল লোচা হয়ে যায়। কি বলছেন আপনি? নূরের কথায় আদিত্যর ভাবনার ছেদ পড়ে। আদিত্য আবার মাথা ঘুরিয়ে নূরের দিকে তাকায়। মেয়েটা কেমন চুপসে ভীতু হয়ে বসে আছে। না জানি কি ভাবছে আমার ব্যাপারে। আদিত্য কিছু একটা ভেবে বাঁকা হেসে মনে মনে বলে, বলেই যখন দিয়েছি তখন দেখা যাক কি হয়। দেখি নূর কি বলে, একটু মজা নেওয়া যাক। আদিত্য একটু গলা ঝেড়ে গম্ভীর কণ্ঠে নূরকে বলে, ঠিকই বলেছি। তুমি জানো আমার সাথে কখনো এমন কিছু ঘটেনি। হঠাৎ করে এমন একটা ঘটনা হয় আমি শান্তি পাচ্ছি না। কাল সারা রাত ঘুমাতে পারিনি। এখন তুমি যেহেতু এই অশান্তি দিয়েছো, এর সমাধান তুমিই করবে। তাই তোমার শাস্তি এটাই যে তুমি রোজ আমাকে একটা করে চুমু দিবে। আদিত্যের সব কথা নূরের মাথার উপর দিয়ে যাচ্ছে। ও কিছুই বুঝতে পারছে না। নূর এখন কি করবে ভেবে পাচ্ছে না। নূরের এমন কনফিউজ চেহারা দেখে আদিত্যের অনেক হাসি পাচ্ছে। নূরকে আরো একটু ভয় দেখানোর জন্য বলল, আর তুমি তো জানোই আমার কথা না মানলে আমি কি করতে পারি। এখন তুমি বলো কি করবে? নূর এবার সত্যি সত্যি অনেক ভয় পেয়ে গেল। উনি যদি সত্যি আমার বাসায় ফোন করে বলে দেয় তখন? ছোট মা তো এমনিতেই ছুতো খোঁজে কিভাবে আমার পড়ালেখা বন্ধ করা যায়, আর এটা শুনলে তো উনি তিলকে তাল বানিয়ে আমার পড়ালেখা বন্ধ করে দিবে। আমার শেষ আশাটাও মাটি হয়ে যাবে। না না, আর ভাবতে পারছে না নূর এত কষ্ট করে এত দূর এসে এভাবে সব শেষ হয়ে যেতে দিবে না ও। আদিত্য দেখলো নূরের মুখখানা ভয়ে কাঁদো কাঁদো হয়ে গেছে। না থাক, আর বেশি ভয় দেখানো যাবে না। আবার যদি সেদিনের মতো কেঁদে ফেলে। আদিত্য মনে মনে এসব ভেবে যখনই বলতে যাবে নূরকে যে ও শুধু মজা করছিলাম, তখনই নূর ফট করে বলে ফেললো, আমি রাজি। আদিত্য চোখ বড় বড় করে অবাক হয়ে নূরের দিকে তাকালো। ওর বিশ্বাসই হচ্ছে না যে নূর সত্যি সত্যি রাজি হয়ে গেছে। মানে সে সত্যি রোজ আমাকে চুমু দিবে। ভাবতেই আদিত্যের মনের ভেতর কেমন যেন ভালো লাগা কাজ করছে। যদিও সে জানে ব্যাপারটা কেমন অরুচিকর হয়ে যায়, বিশেষ করে নূরের মতো একটা মেয়ের জন্য। অজানা একটা ছেলেকে এভাবে চুমু দেওয়াটা নিশ্চয়ই অস্বস্তিকর একটা ব্যাপার। তবুও কেন যেন আদিত্যের মানা করতে ইচ্ছা করছে না। না হয় আজ একটু বেহায়াই হলাম। আদিত্য একটু গলা জেরে বলল, আর ইউ শিওর? নূর কি বলবে বুঝতে পারছে না। ও তো এখন ওর পড়ালেখায় চিন্তা করতে করতে কোনো কিছু না ভেবে ফট করে হ্যাঁ বলে ফেলেছে। কিন্তু এখন কি করবে, কিভাবে করবে কাজটা? বলে যখন দিয়েছে মানাও তো করতে পারছে না। মানা করলে যদি আবার বাসায় ফোন দেয় তখন? না না, তা হতে দেওয়া যাবে না। আজকের মতো রাজি হয়ে এখান থেকে চলে যাই, পরেরটা পরে দেখা যাবে। নূর আর কিছু না ভেবে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বুঝায়। আদিত্যের ঠোঁটের কোণে মুচকি হাসি চলে আসে। কিন্তু ও নূরকে বুঝতে দিতে চায় না যে ও এই ব্যাপারে খুশি। তা না হলে নূর ওকে বেহায়া ভাবতে পারে। আদিত্য নূরকে বুঝাতে চায় যে ওর শুধুমাত্র শাস্তি দেওয়ার জন্যই এসব করেছে। তাই মুখটা একটু গম্ভীর করে বলে, ঠিক আছে তাহলে প্রতিদিন ক্লাস শেষে এখানে চলে আসবে। আমি এখানেই ওয়েট করব তোমার জন্য। এখানে কেউ তেমন আসে না, তাই তোমাকে কেউ দেখতেও পাবে না। ডোন্ট ওয়ারি। আর হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই। আমি তোমার সাথে খারাপ কিছু করব না। এটা শুধু তোমাকে শাস্তি স্বরূপ দেওয়া হয়েছে। বুঝতে পেরেছো? নূর মাথা ঝাঁকালো, মানে সে বুঝতে পেরেছে। এদিকে তাসের দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে আবিরকে বলল, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আমার তো পা লেগে গাছ হয়ে ফলও ধরে গেল। আবির হেসে বলল, আমার মনে হচ্ছে আমরা এই বয়সে স্কুল কলেজের স্টুডেন্টদের মতো আমাদের ফ্রেন্ডকে পাহারা দিচ্ছি প্রেম করার জন্য। হা হা হা। তানিও হেসে দিল। আবির কিছু একটা ভেবে দুষ্টু হেসে বলল, এই তাসির, চল তো দেখি ব্যাটা কি করে আমাদের এখানে দাঁড় করিয়ে রেখে। এই প্রথম কোনো মেয়ের সাথে এভাবে কথা বলছে, তাও আবার একা একা। ব্যাপারটা কি সামান্য নাকি? চল না দেখি। পাগল হয়েছিস? আদিত্য দেখলে রাগ করবে। আরে আমরা কি ওখানে যাব নাকি? এখান থেকেই উকি দিয়ে দেখবো। তানি উৎসাহ দিয়ে বলল, আমারও দেখতে ইচ্ছে করছে, চলেন দেখি কি হচ্ছে ওখানে। তাসিরও রাজি হয়ে গেল। তারপর ওরা ভবনের দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে শুধু মাথাটা সামান্য বের করে উকি দিয়ে দেখার চেষ্টা করলো। কিন্তু দাঁড়িয়ে থাকলে শুধু সামনে যে ব্যক্তি আছে সেই দেখতে পায়। তাই ওরা একটু নিচের দিকে ঝুঁকে একজন আরেকজনের মাথার উপর দিয়ে দেখার চেষ্টা করলো। সবার নিচে তাসিরের মাথা, তার উপরের আবিরের, তার উপর তানির মাথা রেখে ওরা দেখতে শুরু করলো। আদিত্য একটু খ্যাক করে গলা ঝেড়ে বলল, তাহলে আজকেরটা দিয়ে দাও। নূর প্রচুর অস্বস্তিতে পড়ে গেল। মাথা নিচু করে এদিক ওদিক তাকাচ্ছে আর হাত কচলাচ্ছে। হ্যাঁ তো বলে দিয়েছে, কিন্তু কিভাবে করবে?
চুমু না দিয়ে তো এখান থেকে যেতেও পারছে না, বেচারি পড়ে গেছে মহা মুশকিলে। ভয় আর লজ্জায় আদিত্যের দিকে তাকাতেই পারছে না। আদিত্য ব্যাপারটা বুঝতে পেরে বলল, ঠিক আছে, আমি চোখ বন্ধ করে নিচ্ছি, তাহলে আর তোমার সমস্যা হবে না। বলেই আদিত্য চোখ বন্ধ করে বসে রইল। নূর ধীরে ধীরে মাথাটা উঠিয়ে দেখলো আদিত্য চোখ বন্ধ করে বসে আছে। নূর ইতস্তত হয়ে এদিক ওদিক তাকাচ্ছে, তারপর চোখ বন্ধ করে লম্বা একটা নিঃশ্বাস নিয়ে নিজেকে তৈরি করলো। চোখ বন্ধ করেই মুখটা আদিত্যের দিকে নিয়ে গেল। হাত পা প্রচণ্ড কাঁপছে নূরের। নূর যত আদিত্যের কাছে আসছে ততই যেন নূরের শরীর থেকে আসা মিষ্টি বেলি ফুলের ঘ্রাণ আরো গাঢ় হয়ে আদিত্যের নাকে লাগছে। আদিত্যের হার্টবিট তীব্র গতিতে চলছে, যেন এখনই বুক ফেটে বেরিয়ে আসবে। হঠাৎ গালে ঠোঁটের ছোঁয়া পেল আদিত্য। সাথে সাথে আদিত্য শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা শীতল হাওয়া বয়ে গেল। বুকের ভেতর যেন ঢোল বাজতে শুরু হলো। সারা শরীরে এক অদ্ভুত শিহরণ ছেয়ে গেল। শক্ত হয়ে বসে থাকা শরীরটা হঠাৎ ঢিলা হয়ে গেল। ঠোঁটের কোণে চলে এলো এক তৃপ্তিময় হাসি। কাল থেকে যে অস্থিরতায় ভুগছিল তা যেন এক নিমিষেই দূর হয়ে গেল। আর নূর, সে তো চুমু দিয়েই ভো দৌড়, যেন চুরি করতে এসে ধরা পড়ার ভয়ে প্রাণ বাঁচিয়ে পালাচ্ছে। আদিত্য এখনো চোখ বন্ধ করেই বসে আছে। তার হুঁশই নেই যে নূর চলে গেছে। তাসিররা ওদের দিকেই উঁকি দিয়ে তাকিয়েছিল। হঠাৎ দেখলো নূর আদিত্যকে চুমু দিচ্ছে। ওরা তিনজনই যেন 880 ভোল্টের ঝটকা খেলো। এমন একটা ঘটনার জন্য ওরা কেউই প্রস্তুত ছিল না। হঠাৎ এমন ঝটকা খাওয়ায় তাসির তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়, যার ফলে আবির আর তানিও হুমড়ি খেয়ে পড়ে একজন আরেকজনের উপর। সবার নিচে তাসির, আর তার উপরে আবির, তার উপর তানি। তাসির নিচে থাকায় একটু বেশি ব্যথা পায়। ও চেঁচিয়ে বলে, আহ গেল রে, আমার কোমরটা গেল। এই ওর তোরা। তানি আবিরের ওপর এইভাবে পড়ে ভীষণ লজ্জায় পড়ে গেল। তাড়াতাড়ি করে উঠে গা ঝাড়তে লাগলো। আবির উঠে তানিকে বলল, তুমি ঠিক আছো? কোথাও লাগেনি তো? তানি মাথা ঝাঁকিয়ে না বুঝালো। তাসির বিরক্ত হয়ে বলল, ভাই, এই অদমের উপরে একটু নজর দে। আমিও আছি এখানে। কোমরটা তো ভেঙেই দিয়েছিস। এখন একটু হাতটা ধরে তুলে সহায় হ। আবির তাসিরের হাত ধরে উপরে তোলে। তারপর দুজনেই কাপড় ঝাড়তে থাকে। আবির তানির দিকে তাকিয়ে দেখে কেমন অস্বস্তি বোধ করছে। হয়তো এভাবে ওদের উপর পড়ে যাওয়ায় লজ্জা পাচ্ছে। আবির তানিকে স্বাভাবিক করার জন্য বলল, হেই কিউটি, ডোন্ট ওয়ারি। এই ছি ছোটি ছোটি দেশো মে, বাড়ি বাড়ি বাতে হতি রে হতি হে। তানি হেসে দিল। আবিরও দুষ্টু হেসে চোখ টিপ মেরে বলল, হাঁচি তো ফাঁচি। ওদের কথার মাঝেই তানি দেখলো নূর দৌড়ে চলে যাচ্ছে। তানিও নূরকে ডাকতে ডাকতে ওর পেছনে দৌড়ালো। আবির আর তাসির চলে গেল আদিত্যর কাছে। আবির আর তাসির আদিত্যের কাছে এসে দেখলো আদিত্য চোখ বন্ধ করে বসে মুচকি হাসছে। ওরা দুজন ভ্রু কুঁচকে আদিত্যের দিকে চেয়ে রইল। তারপর আবার একজন আরেকজনের দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করে জিজ্ঞেস করলো, কেউ কিছু বুঝেছে কিনা। অতঃপর দুজনেই মাথা নাড়িয়ে বুঝালো তারা কিছু বুঝতে পারছে না। আবির নিজের হাত দুটো আদিত্যের মুখের সামনে নাড়াতে লাগলো। না, কোনো হেলদোল নেই। আবির দুষ্টু এসে তাসিরকে বলল, তাসির, ইয়ার আমার ভাইটা কই গেল? এখানেই তো ছিল, কোথায় হারিয়ে গেল? হায় হায়, এখন কি হবে? কোথায় খুঁজি এখন? আদি ভাই আমার, কই তুই? ফিরে আয় ভাইয়ের কাছে। এদিক ওদিক খোঁজার অভিনয় করতে লাগলো আবির। তাসির ওর কাণ্ড দেখে মুখ টিপে হাসছে। আবিরের কথায় আদিত্য বাস্তবে ফিরে আসে। চোখ খুলে দেখে নূর ওর পাশে নেই। আশেপাশে তাকিয়ে দেখে কোথাও নেই। আবির আর তাসিরকে জিজ্ঞেস করলো, তোরা এখানে, আর নূর কোথায়? আবির আর তাসির একজন আরেকজনের দিকে তাকায়, তারপরে উচ্চ হাসিতে ফেটে পড়ে। হাসতে হাসতে দুজন আদিত্যের দুই দিকে বসে পড়ে। আদিত্য ওদের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, এখানে এত হাসির কি হলো? হোয়াট সো ফানি? আবির হাসিটা একটু থামিয়ে বলল, সিরিয়াসলি ভাই, নূর এতক্ষণে হয়তো বাসায়ও পৌঁছে গেছে, আর তুই এতক্ষণ টেরই পাসনি? আদিত্য আবিরের কথায় থতমত খেয়ে গেল। নূর চলে গেছে আর ও টেরই পায়নি? এখন ওদের কি বলবে? এরা তো এখন জান খেয়ে ফেলবে। আদিত্য এদিক ওদিক তাকিয়ে অপ্রস্তুতভাবে বলল, এখন কিছুই না, আমি তো শুধু এটা জানতে চাচ্ছিলাম যে ও ক্যাম্পাসেই আছে নাকি বাসায় চলে গেছে। হুম হুম, বুঝি বুঝি, সবই বুঝি। বাই দ্য ওয়ে ভাই, আমি ভাবতেই পারিনি তুই আমার কালকের ওই গানটা এত সিরিয়াসলি নিয়ে নিবি। আদিত্য গম্ভীর কণ্ঠে বলল, মানে কি বলছিস এসব? যত সব ফালতু কথা। হ্যাঁ হ্যাঁ, এখন তো আমার কথা ফালতুই লাগবে। তুই কি ভেবেছিস একটু আগে যে রঙ্গলীলা করছিলি তা কি আমরা দেখিনি ভেবেছিস? সবই দেখেছি আমরা। আদিত্য ধমকের সুরে বলল, শাট আপ, এসব কি ধরনের ল্যাঙ্গুয়েজ? তারপর আমতা আমতা করে বলল, ওটা তো ওর শাস্তি ছিল। এতক্ষণে তাসির ভ্রু কুঁচকে বলল, শাস্তি মানে? শাস্তি। আমি ওকে শাস্তি দিয়েছি, রোজ আমাকে একটা করে চুমু দিতে হবে। আবির দুষ্টু এসে বলল, বাহ, কি শাস্তি! হায়, আমিও যদি কাউকে এমন শাস্তি দিতে পারতাম, জীবনটা ধন্য হয়ে যেত। হা হা হা। তাসির একটু সিরিয়াস হয়ে বলল, তুই কি নূরকে পছন্দ করিস? দেখ, আমি জানি তুই কোনো মেয়েকে তোর আশেপাশেই সহ্য করতে পারিস না, আর সেখানে তুই কি না একটা মেয়েকে এভাবে নিজে থেকে চুমু দিতে বলছিস? এটা নিশ্চয়ই কোনো সামান্য ব্যাপার না। আদিত্য আমতা আমতা করে বলল, এ এ এমন কিছুই না।
ওর মতো ভীতু আর লাজুক মেয়ের জন্য এটাই সবচেয়ে বড় শাস্তি, তাই এটা করেছি। তাসির আর কিছু বলল না। ও ভালোই বুঝতে পারছে যে আদিত্য প্রেমে পড়ে গেছে, কিন্তু সেটা এখন ও অস্বীকার করবে না, কারণ ও নিজেই হয়তো এখন বুঝতে পারেনি। সময় হলে ঠিকই বুঝে যাবে। তাসির এটা ভেবেই খুব খুশি যে শেষমেশ কেউ তো এলো আদিত্যের জীবনে, যে ওর জীবনটা রঙিন করে তুলতে পারবে। আবির বলল, তার মানে এখন থেকে নূর রোজ তোকে চুমু দিবে? বাহ, তুই তো দেখছি ইরমান হাসিমকেও হার মানাবি। হা হা হা। আদিত্যের অগ্নি দৃষ্টিতে তাকানো দেখে আবিরের হাসা বন্ধ হয়ে গেল। ও একটু সোজা হয়ে বসে বলল, আর ইউ শিওর ভাই, তুই সত্যিই নূরকে পছন্দ করিস না? আদিত্য বলে উঠল, একবার বললাম শুনলি না? তুই জানিস না আমি কথা রিপিট করা পছন্দ করি না। আবির বেঞ্চের পেছনের দিকে কাঁধ হয়ে হাত দুটো দুই দিকে ছড়িয়ে আয়েশি ভঙ্গিতে বসে বলল, তোর কথা তুই জানিস, তবে আমার তো পছন্দ হয়ে গেছে। আর শুধু পছন্দ না, একদম সেই লেভেলের ভালো লেগেছে। আদিত্য আর তাসির দুজনেই ভ্রু কুঁচকে তাকালো আবিরের দিকে। আবির আবার বলল, মেয়েটা দেখতে কি কিউট, একদম শ্রদ্ধা কাপুরের মতো লাগে। আদিত্য খুবই বিরক্তি আর অস্বস্তি লাগা শুরু করে দিল। তাহলে কি আবির নূরকে পছন্দ করে? আবির আবারও বলে উঠল, আমি তো ডিসাইড করে ফেলেছি, কাল পরশুই ওকে প্রপোজ করে ফেলবো। আদিত্যের এবার চরম রাগ লাগতে শুরু করলো আবিরের ওপর, কিন্তু কেন লাগছে ও নিজেই বুঝতে পারছে না। তাসির এবার আবিরকে একটা ধমক দিয়ে বলল, এই তুই কি পাগল হয়ে গেছিস? কি আবল তাবল বলছিস এসব? কেন, আমি আবার কি বললাম? যা সত্যি তাই বললাম। সত্যি মানে? তুই নূরকে কিভাবে পছন্দ করতে পারিস? তুই না? আবির এবার চমকে তাকায় ওদের দিকে। হোয়াট? কি বলছিস এসব? আমি নূরকে কেন পছন্দ করতে যাব? আদিত্য এবার জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো আবিরের দিকে। আবির বলল, নূর তো আমার ভাই, আই মিন বোনের মতো। আরে আমি তোর কিউট বান্ধবী তানির কথা বলছি। মেয়েটাকে আমার সত্যিই ভালো লেগেছে। আদিত্য যেন হাঁপ ছেড়ে বাঁচলো। এক মুহূর্তের জন্য ওর কি হয়ে গিয়েছিল ও নিজেই বুঝতে পারছে না। নিজের চিন্তা ভাবনার ওপর ও নিজেই চরম অবাক হচ্ছে। মনে হচ্ছে আজকের অবাক দিবস। নূর সেই যে দৌড় দিয়েছে, আর এক সেকেন্ডও দাঁড়ায়নি ক্যাম্পাসে, সোজা বাসায় চলে এসেছে। ভয়ে গলা শুকিয়ে গেছে। নূর টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে ঢকঢক করে খেয়ে ফেললো। এখন একটু বেটার ফিল করছে। প্রতিদিন কিভাবে করবে এটা তাই ভাবছে নূর। বিকাল 4টা। নূর বাসায় সব কাজ শেষ করে রুমে এলো। নূরের রুমের সাথে ছোট্ট একটা ব্যালকনি আছে। নূর সেখানে গেল। ব্যালকনিতে একটা বেলি ফুল গাছ আছে। এই গাছটা নূরের দাদির হাতের, তাই নূর গাছটাকে অনেক যত্ন করে। এই গাছটার কাছে আসলেই ওর মনটা ভালো হয়ে যায়। বেলি ফুলের গন্ধে ওর মনটা ভরে যায়। নূর গাছের ফুলগুলোতে হাত বুলাতে থাকে। একটা ফুল নিয়ে কানে গুজে দিল। নূর রোজ একটা করে ফুল নিয়ে ওর চুলে গুজে দেয়, যাতে ফুলের গন্ধটা সবসময় ওর কাছে থাকে। নূর গাছের দিকে তাকিয়ে থাকতে থাকতে আজকের ঘটনা ভাবতে থাকে। ও ভেবে পাচ্ছে না কি হচ্ছে ওর সাথে এসব। কোন মুসিবতে পড়ে গেল। রোজ রোজ এই কাজটা কিভাবে করবে ও? ভাবতে ভাবতে বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। রাত 7:30। নূর মাত্রই রাতের রান্নাবান্না শেষ করে রুমে এসেছে। হঠাৎ বাসার কলিং বেলটা বেজে উঠল। নূর রুম থেকে বের হওয়ার আগেই কে যেন দরজাটা খুলে দিল। নূর ওর রুমের দরজার কাছে আসতেই পা জোড়া থেমে গেল ওর বাবার কণ্ঠ শুনে। তার মানে ওর বাবা এসেছে। এখন তো আর নিচে যাওয়া যাবে না। নূর দরজার আড়ালে দাঁড়িয়ে দরজাটা একটু খুলে মাথাটা হালকা বের করে ওর বাবাকে দেখলো। কতদিন পর দেখছে ওর বাবাকে। সবার সাথে কি সুন্দর হাসি খুশি ভাবে কথা বলছে, অথচ আমি সামনে গেলে সবার হাসি উড়ে যাবে, সবার গলার কাটা আমি, যা না ওরা গিলতে পারে না ফেলতে। এসব ভেবেই নূরের চোখের কোণ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। আর দাঁড়িয়ে থাকতে পারে না নূর। তাড়াতাড়ি করে রুমের ভিতর চলে আসে। বালিশের নিচ থেকে ওর মায়ের ছবিটা বের করে খাটের উপর বসে পড়ে। নূর ওর মায়ের ছবির দিকে তাকিয়ে থেকে বলে, আমাকে একা রেখে কেন চলে গেলে মা? আমাকেও সাথে কেন নিয়ে গেলে না? আমার যে নিষ্ঠুর পৃথিবীতে কেউ নেই, কেউ ভালোবাসে না আমাকে। জানো মা, ছোট মার কথা আর মারেও অতটা খারাপ লাগে না যতটা খারাপ বাবার অবহেলায় লাগে। আমাকে দেখলেই তার রাগ লাগে। এই জন্যই তো যতক্ষণ বাবা বাসায় থাকে ততক্ষণ আমি তার সামনেই যাই না। নূর ওর মায়ের ছবিটা বুকে জড়িয়ে শুই থেকে নীরবে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে ওভাবেই একসময় ঘুমিয়ে পড়ল। অফিস থেকে আসতে আজ একটু দেরি হয়ে গেছে আদিত্যের। গাড়ি পার করে লিফটের সামনে এসে দাঁড়ালো। আদিত্যের আশেপাশে মেয়েগুলো হাঁ করে গিলছে আদিত্যকে। আদিত্য চরম বিরক্ত এদের ওপর। ও বুঝতে পারে না রোজ আদিত্য যখনই লিফটের সামনে আসে তখনই ওই মেয়েগুলো কোথা থেকে উদয় হয়। লিফট খুলতেই আদিত্য ঢুকে পড়ে, সাথে সাথে মেয়েগুলোও ঢুকে যায়। আদিত্য মাঝখানে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, আর মেয়েগুলো আদিত্যর চারপাশ ঘিরে দাঁড়িয়ে থাকে, আদিত্যকে দেখতে থাকে। একটু পরে লিফট খুলতেই আদিত্য কোনো দিকে না তাকিয়ে সোজা বেরিয়ে যায়। আদিত্য বেরিয়ে যেতেই মেয়েগুলো একজন আরেকজনের ঘাড়ে মাথা এলিয়ে হাই হুতাশ করতে থাকে। হায়, একটা মানুষ এত গুড লুকিং কিভাবে হতে পারে? আদিত্য নিজের ফ্ল্যাটে এসে লক খুলে ভেতরে ঢোকে।
আজ একটা ডিনার মিটিং থাকায় বাইরেই খেয়ে এসেছে। আদিত্য ফ্রেশ হয়ে সে বিছানায় শুয়ে পড়ে, চোখ দুটো বন্ধ করতেই আবারও নূরের চেহারাটা ভেসে ওঠে। তবে আজ অস্থির লাগছে না, বরং কেমন শান্তি শান্তি লাগছে। মনের ভেতরে এক তীব্র ভালো লাগা কাজ করছে। আদিত্য চোখ বন্ধ করে নূরের সাথে কাটানো মুহূর্ত মনে করছে আর মুচকি হাসছে। নূরের চেহারা দেখতে দেখতে একসময় ঘুমিয়ে পড়ে। নূর কাক ডাকা ভোরে উঠে সব কাজ শেষ করে ফেলে যাতে ওর বাবার সামনে না পড়তে হয়। তাই বেলা ওঠার আগেই সব কাজ শেষ করে নিজের রুমে চলে যায়, আর বের হয় না। ভার্সিটির সময় হয়ে আসলে নূর রেডি হয়ে অপেক্ষা করতে থাকে। যখন দেখে বাসার ঘরে কেউ নেই, এই সুযোগে নূর আস্তে করে বেরিয়ে যায়। রাস্তায় বেরিয়ে নূর মনমরা হয়ে ভাবে, কি জীবন আমার! আজ নিজের ঘর থেকেই চোরের মতো পালাতে হচ্ছে। রাতে কান্না করে না খেয়ে ঘুমিয়ে পড়েছিল, আবার সকালেও না খেয়ে চলে আসার জন্য মাথার ভেতর কেমন যেন ঘুরছে নূরের। ভার্সিটি পৌঁছে নূর দেখে তানি মাঠের পাশে একটা গাছের নিচে বসে আছে। নূর এগিয়ে গিয়ে তানির পাশে বসে। নূরকে দেখে তিনি রাগী কণ্ঠে বলল, এই তুই কাল ওভাবে দৌড়ে চলে গেলি কেন? আমি কত ডাকলাম, শুনলি না? জানিস আমার কত চিন্তা হচ্ছিল। বাসায় যে ফোন দিলাম, ফোনটাও বন্ধ পেলাম। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলো তানি। নূর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললে, সরি, ফোনে মনে হয় চার্জ ছিল না, আমি খেয়াল করিনি। তানি চিন্তিত হয়ে বলল, এই কি হয়েছে তোর বলতো? মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন? খাওয়া দাওয়া করিসনি? আর চোখটাও ফুলে লাল হয়ে গেছে। এই তুই কি আবার কান্না করছিস? নূর তানির দিকে তাকিয়ে রইল। মেয়েটা আমার সবকিছু কিভাবে বুঝে যায়। তানি আবার বলল, কি রে বল, কি হয়েছে? ওই মহিলা আবার কিছু করছে তোর সাথে? নূর ম্লান হেসে বলল, আরে না না, কেউ কিছু বলেনি। তুই শুধু শুধু চিন্তা করছিস। আসলে রাতে ভালো করে ঘুম হয়নি তো, তাই হয়তো এমন দেখাচ্ছে। ঠিক আছে, এখন বলতো কাল কি হয়েছিল? আর তুই আদিত্য ভাইয়াকে কাল আবারও চুমু দিলি কেন? নূর তানিকে সব খুলে বলল। সব শুনে তানি উত্তেজিত হয়ে বলল, কি? তুই সত্যি বলছিস? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তার মানে যার জন্য সব মেয়েরা পাগল, সেই দ্য সাদমান সাউরিয়ার আদিত্য কি না একটা মেয়ের কাছ থেকে চুমু চাইছে? এর অর্থ কি হয় তুই বুঝতে পারছিস? নূর কনফিউজ হয়ে মাথা নাড়ায়, মানে সে বোঝেনি। আরে গাধি, মানে হলো আদিত্য ভাইয়া তোকে পছন্দ করে ফেলেছে। নূর চমকে গিয়ে চোখ বড় বড় করে তাকালো তানির দিকে, তারপর বলল, কি বলছিস এসব? পাগল হয়ে গেছিস? এমন কিছুই না। কোথায় উনি আর কোথায় আমি? ওনার মতো মানুষ আমার মতো সামান্য মেয়েকে কেন পছন্দ করতে যাবে? উনি শুধু শাস্তি দেওয়ার জন্যই ওসব বলছেন, আর কিছুই না। তুই যত যাই বলিস না কেন, জেন কসম আমি শিওর যে ভাইয়া তোকে পছন্দ করে। নূর একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, যাকে নিজের পরিবারের মানুষই পছন্দ করে না, তাকে অন্য কেউ কি পছন্দ করবে? তানি নরম সুরে বলল, সবসময় নিজেকে এত ছোট ভাবিস কেন? তুই কোনো দিক দিয়ে কারো থেকে কম না, বুঝেছিস? আর আমি তোকে আগেই বলেছি না যে দেখবি একদিন না একদিন কেউ তোর জীবনে আসবে, যে তোকে এই নরক থেকে বের করে নিয়ে যাবে। হয়তো সেদিন বেশি দূরে নাই। কথাটা বলে তানি নূরকে চোখের ইশারায় সামনে তাকাতে বলল। নূর তানির ইশারায় সামনে তাকাতেই দেখলো আদিত্য একমাত্র গেট দিয়ে ঢুকলো। ফোনে কথা বলতে বলতে সামনে এগুচ্ছে। নূর এই প্রথম আদিত্যকে ভালো করে খেয়াল করলো। ছেলেটা দেখতে অসম্ভব সুন্দর, একদম গ্রিক দেবতার মতো। ফরেনারদের মতো ধবধবে ফর্সা, কালো টি শার্ট আর ব্লু জিন্স পরেছে। চোখে ব্ল্যাক সানগ্লাস, সিল্কি লম্বা চুলগুলো কপাল থেকে কান পর্যন্ত পড়ে আছে। দেখতেই কোনো হলিউডের হিরোর মতোই লাগছে। নূর যখন আদিত্যর সামনে থাকে তখন ভয়ে কখনো ওর দিকে তাকাতেই পারে না। আজ দূরে আছে তাই ভালো করে দেখতে পাচ্ছে। নূর খেয়াল করলো শুধু ও না, ভার্সিটির সব মেয়েরাই হাঁ করে তাকিয়ে আছে আদিত্যের দিকে। নূর মনে মনে ভাবছে, এই তানিটাও পাগল, কি না কি ভেবে বসে আছে। এমন একটা রাজকুমারের মতো ছেলে যার জন্য সব মেয়েরাই হাঁ করে বসে আছে, সে আমাকে কেন পছন্দ করতে যাবে? হঠাৎ তানির কথায় নূর ভাবনা থেকে বেরিয়ে এলো। উহুম উহুম, কি রে, তুই তো দেখি হারিয়ে গেলি। দুষ্টু হেসে বলল তানি। নূর আমতা আমতা করে বলল, এ এ এমন কিছুই না, আমি তো এমনিই দেখছিলাম। আদিত্য ফোন রেখে পাশে তাকাতেই কিছুটা দূরে ওদের দেখতে পেল। আদিত্য এগিয়ে যেতে লাগলো ওদের দিকে। হঠাৎ দেখলো তানি কিসের জন্য একটা ছোট্ট প্যাকেট নূরের দিকে এগিয়ে দিচ্ছে। প্যাকেটটা দেখে নূরের চেহারায় কেমন যেন খুশির চমক দেখা গেল। আদিত্য ভ্রু কুঁচকে তাকিয়ে ওদের সামনে গিয়ে দাঁড়ালো। নূর আর তানি খেয়াল করেনি যে আদিত্য এদিকে আসছে। আদিত্য হঠাৎ ওদের সামনে আসায় নূর চমকে যায়, মাথা নিচু করে ফেললো। তানি আদিত্যকে দেখে খুশি হয়ে বলল, গুড মর্নিং ভাইয়া, কেমন আছেন? আদিত্য আর চোখে নূরের দিকে তাকিয়ে বলল, আম ফাইন, তোমরা কেমন আছো? তানি হাসি মুখে বলল, আমরাও ভালো আছি। তা তোমাদের ক্লাস নেই, এখানে কি করছো? এই তো ভাইয়া, এক্ষুনি যাব। আদিত্য একটু গলা খাঁকড়ে দিয়ে ইতস্ততভাবে তানিকে জিজ্ঞেস করলো, বাই দা ওয়ে, তুমি ওকে কি দিলে এইমাত্র? ও, ওটা ওটা তো আমের চাটনির প্যাকেট। আসলে নূরের খুব পছন্দ ওটা, তাই আমি মাঝে মাঝে নিয়ে আসি ওর জন্য।
আদিত্য অবাক হয়ে তাকালো নূরের দিকে। সামান্য চাটনি পেয়ে এত খুশি? মনে মনে হেসে ভাবলো মেয়েটা সত্যিই একটা পিচ্ছি। তারপর বলল, ওকে দেন, বাই, ক্লাসে যাও তোমরা। দুজনেই মাথা ঝাঁকিয়ে সায় দিল। আদিত্য এবার নূরকে বলল, ক্লাস শেষে সময় মতো চলে আসবে কিন্তু, লেট করা আমি পছন্দ করি না। বলেই চলে গেল আদিত্য। নূর আর তানিও ক্লাসে চলে গেল।